সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলাপের অনুষ্ঠান অন্তরালের আলাপে। আর আজকের অন্তরালের আলাপে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রশাসনের একজন মানুষ, ধনঞ্জয় কুমার দাস। তার নামের সঙ্গে বলতেই হচ্ছে সাবেক যুগ্ম সচিব। তার এই মুহূর্তে চাকরিতে থাকার কথা ছিল, প্রশাসনের মধ্য গগনে থাকবার কথা ছিল, কিন্তু দুঃখের সাথে তাকে সাবেক যুগ্ম সচিব বলতে হচ্ছে। ধনঞ্জয় কুমার দাস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ সাজ্জাদ, অন্তরালের আলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আলাপটা শুরু করতে চাই, আপনি জনপ্রশাসনের মানুষ, জনপ্রশাসন বিষয়ে আমাদের আজকের আলাপটি। কারণ আমরা দেখছি যে নতুন বাংলাদেশ বলা হচ্ছে, তথাকথিত নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, যদিও 2 বছর যেতে না যেতেই এই নতুন শব্দগুলা, নতুন স্বাধীনতা, এগুলো কিন্তু এক প্রকার হারিয়ে যাবার উপক্রম হয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে গত 2 বছরের ইউনূসের ধারাবাহিকতায় এই বিএনপি সরকারের জনপ্রশাসন কেমন চলছে এখন? প্রথমত, নতুন বাংলাদেশ শব্দটাই সঠিক নয়, এবং যারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তারা স্বাধীনতা শব্দের অর্থ হয়তো জানেন না। একটা স্বাধীনতা মানে একটা নতুন ভূখণ্ড, নতুন মানচিত্র, নতুন পতাকা। ফলে বাংলাদেশের এর কোনোটাই নয়, বরং বাংলাদেশ এখন একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এই 5ই আগস্ট 2024-এর পরে। এবং নতুন বাংলাদেশ যেহেতু নয়, যে বাংলাদেশ আছে সে বাংলাদেশ আসলে চলছে না। বিশ্বে যে বাংলাদেশ ছিল রাইজিং টাইগার, সেই বাংলাদেশ এখন একটি ব্যর্থ রাষ্ট্র, এবং সেই ব্যর্থ রাষ্ট্রের আমলাতন্ত্র কোনোভাবেই দেশটাকে গড়ে তুলতে পারবে না, এবং আমরা আরো অন্তত 50 বছর পেছনে চলে গিয়েছি। প্রশাসনে, জনপ্রশাসনে আমরা গত 2 বছর যাবত দেখছি যে মাঝে মাঝে চাকরি থেকে বরখাস্ত, নিজেও এর শিকার হয়েছে। এর পেছনে প্রধান প্রভাব হচ্ছে দলীয় ট্যাগ। এই দলীয় ট্যাগ কেন? প্রশাসনের মানুষ কি দল করে, রাজনীতি করে? কিংবা এ যাবৎকাল প্রায় কত সংখ্যক জনপ্রশাসনের যারা কর্মকর্তা ছিলেন তাদের অপসারণ করা হলো? প্রথমেই বলে রাখা ভালো, আপনি যদি আমলাতন্ত্র নিয়ে কথা বলেন, তাহলে আমলাতন্ত্রের কাজই হচ্ছে যে কোনো সরকারের এবং বৈধ সরকারের অনুগত থেকে তার পলিসি এবং তার বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বলেন, সেগুলার বাস্তবায়ন করা। ফলে আমলাতন্ত্রে দলীয়করণ ট্যাগ হওয়াটা একদমই সঠিক নয়, সঠিক ছিল না। কিন্তু আপনি যদি প্রেক্ষাপট বিবেচনা করেন, আপনি দেখবেন যে আমলাতন্ত্রে প্রথম এই দলীয়করণের ট্যাগ শুরু হয়েছিল 1991 সালে। 1990-এর গণ অভ্যুত্থানের পর প্রথম যে সরকার গঠন করেছিল বিএনপি, সেই বিএনপি সরকার প্রথম এই ডিজিএফআই, এনএসআই এর মাধ্যমে কর্মকর্তাদের দলীয় পরিচয় খুঁজে বের করার চেষ্টা করে, এবং তখন থেকেই প্রশাসনের কর্মকর্তাদের নামের পাশে বিভিন্ন ট্যাগ যুক্ত হয়। ফলে এর ধারাবাহিকতায় এটা চলে আসছে। এবং আমি তো মনে করি বিগত যে আওয়ামী লীগের সরকার 2008-এর ইলেকশনের পর থেকে যে সরকার ছিল, সেই সরকারের আমলে প্রশাসন সবচেয়ে কম দলীয়করণের মধ্য দিয়ে গিয়েছে। এটার উদাহরণ আসলে আপনি কিভাবে প্রমাণ করবেন? খুবই সহজ। আপনি প্রতি ব্যাচ যদি হিসাব করেন এবং ব্যাচ ভিত্তিক পদোন্নতির যদি তথ্য আপনি নেন, আপনি দেখবেন যে, আমি আমার ব্যাচের উদাহরণ যদি দেই, আমার ব্যাচে আমরা 200 জন যোগদান করেছিলাম। 200 জনের মধ্যে সব মিলিয়ে 170 জনের মতো শেষ পর্যন্ত চাকরিতে ছিল। বিভিন্ন পরীক্ষায় তারা অনেকে চাকরি ছেড়ে দিয়েছে, অনেকে ক্যাডার পরিবর্তন করেছে। তার মধ্যে যখন উপসচিব পদে পদোন্নতি হয়, 90% পদোন্নতি হয়েছে, এবং যুগ্ম সচিব পদে যখন পদোন্নতি হয়, 85% অফিসার পদোন্নতি প্রাপ্ত হয়েছে। তাহলে আপনি যদি, এই সময় কিন্তু কোনো দলীয় বিবেচনা আসেনি, যারা পদোন্নতি পায়নি, আপনি এটা স্বাভাবিক, আপনি জানেন একটা ব্যাচে সবাই পদোন্নতি পাবে না, এবং সবাই তো সচিব হবে না। আমার 200 জন সচিবের তো পোস্ট নেই, আমার ব্যাচ থেকে হয়তো সচিব হবে 40 জন, এরকমই হবে। বাকিরা তখন কি পদোন্নতি বঞ্চিত? তা তো না।
কিন্তু যারা পদোন্নতি পায়নি তাদের বিভাগীয় মামলা ছিল, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, বিভিন্ন, আপনি চাকরি করতে গেলে জানেন বিভিন্ন ধরনের বিভাগীয় সমস্যায় পড়তে হয়, সেসব কারণে তারা পদোন্নতি পায়নি। ফলে আওয়ামী লীগের সময়ে কাউকে দলীয় ট্যাগ দিয়ে পদোন্নতি দেওয়া হয়নি এরকম আপনি খুঁজে পাবেন না। যারা এখন বলছেন বঞ্চিত, তাদের আমি বলবো সক্ষমতা বলেন অথবা কোয়ালিটি বলেন, আমার মনে হয় একটু যাচাই করে দেখা উচিত। বিশেষ করে যারা সাংবাদিকরা বড় বড় করে বঞ্চিতদের তালিকা প্রকাশ করেন, তাদের আসলে দেখা উচিত কিভাবে কারা বঞ্চিত হয়েছে, কেন বঞ্চিত হয়েছে। ধারাবাহিকতা যখন শুরু হলো, আপনারা বলেন যে ভোট নিয়ে অনেক কথাবার্তা বলেন। এদেশে প্রথম একদলীয় ভোট শুরু হয়েছিল কত সালে? 1996 সালে। বিএনপি সরকার বাংলাদেশে প্রথম একদলীয় ভোট করেন এবং সেই ভোটের বিরুদ্ধে বাংলাদেশের আমলাতন্ত্র যেদিন রাস্তায় নেমে এসেছিল, সেদিন বাংলাদেশে আবার একটা পরিবর্তন এসেছে। কিন্তু তারপরেও কিন্তু আওয়ামী লীগের সরকার 1996 সালে সরকার গঠন করার পর কারো চাকরিচ্যুতি হয়নি। বিএনপির কোন পন্থী বলেন ট্যাগ দিয়ে, বিএনপি পন্থী বা জামাতপন্থী ট্যাগ দিয়ে কারো চাকরিচ্যুতি হয়নি। এইটাই আবার শুরু হয়েছিল 2001 সালে। আপনারা জানেন যে 73 ব্যাচ বলে একটা ব্যাচ, পুরো ব্যাচকে অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে প্রশাসনে দলীয়করণের দায়ভার আওয়ামী লীগের নয়, এই প্রশাসনে দলীয়করণের দায়ভার আসলে বিএনপির। এবং এই পর্যন্ত যে পরিমাণ চাকরিচ্যুতি হয়েছে, আপনি একটা দেশে ধরুন মানুষ রাস্তায় গাড়ি পুড়িয়ে দিচ্ছে, মেট্রো রেলে আগুন দিচ্ছে, আপনার যে কোনো সেতু ভবনে আগুন দিচ্ছে, তখন প্রশাসনের কাজ কি আসলে? এগুলো রক্ষা করা? ডেফিনেটলি সেখানে যে থাকবে তিনি রক্ষা করতে হবে, এটা তার রাষ্ট্রীয় দায়িত্ব। নাকি আমি বলবো যে যাও তুমি পুড়িয়ে দাও? যারা কেউ যদি মনে করে তখন তারা তাদের প্রোফাইল পিকচার লাল করে কোনো আমলা বা কোনো পুলিশ অফিসার এটাকে উস্কে দিয়েছেন, তিনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন। আর যারা প্রোটেক্ট করার চেষ্টা করেছেন তারা এখন চাকরিচ্যুত হচ্ছেন। বিপরীত ঘটনা ঘটতে দিলে আসলে কি হতো বাংলাদেশ? ধরুন পুলিশ, প্রশাসন সবাই মিলে সবাইকে, এই মবকে উস্কে দিল, তাহলে কি হতো? দেশ তো আজকে মরুভূমি হতো। তাহলে যাদের চাকরি যাচ্ছে তারা আসলে রাষ্ট্রের প্রতি অনুগত ছিল, এবং এই নিবেদিত প্রাণ রাষ্ট্রীয় কর্মচারীদেরকে এখন গণহারে চাকরিচ্যুত করা হচ্ছে। কারণ হচ্ছে দেশটাকে আমরা আসলে সোনার বাংলা আর গড়তে চাই না। এবং এই পর্যন্ত কি পরিমাণ চাকরিচ্যুত হয়েছে আপনি প্রতিদিনই দেখবেন, কারো না কারো চাকরি যাচ্ছে। এবং পুলিশের ইন্সপেক্টর লেভেলেও চাকরি চলে গিয়েছে। আপনি সর্বশেষ দেখেছেন যে ইন্সপেক্টরদেরকে 33 জন ইন্সপেক্টরের আদেশ হয়েছে। এসে প্রথম অন্তত এই সরকার এসে সচিবদের 80% সচিবের চাকরি চলে গিয়েছে, তারপরে অতিরিক্ত সচিবদের চাকরি গিয়েছে, যুগ্ম সচিবদের চাকরি গিয়েছে। যাদেরই 25 বছর চাকরি পূর্তি হয়েছে মোটামুটি তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। নিয়ে আসা হয়েছে কাদেরকে? যারা প্রশাসনের, এই যে উন্নয়ন প্রশাসন আমরা যেটাকে বলি, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এই ধারণাটা কিন্তু 18 বছর আগে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে ছিল না। তাহলে যাদেরকে আমি এই উন্নয়ন প্রশাসনের জন্য প্রশিক্ষিত করলাম 18 বছর যাবত, তাদেরকে আমি বাড়ি পাঠিয়ে দিলাম, নিয়ে আসলাম যারা এর মধ্যে ছিল না। ফলে তাদের ওই মাইন্ডসেটই নাই যে একটা দেশকে ডেভেলপমেন্টে কোথায় নিয়ে যেতে হবে। অন্তত ধরুন আপনি সহস্রাধিক পুলিশ অফিসারের চাকরি গিয়েছে, 200 প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনের চাকরি গিয়েছে। তাহলে কারা চালাচ্ছে দেশ? যারা দেশ চালাচ্ছে তাদের উন্নয়ন প্রশাসন সম্বন্ধে কোনো ধারণাই নাই। এবং আপনারা জানেন বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে
18 বছর যাবৎ বঙ্গবন্ধু ফেলোশিপ বলেন অথবা স্ট্রেন্থেনিং প্রোগ্রাম বলেন, সরকার অফিসারদেরকে বিদেশ পাঠিয়েছে, পড়াশোনা করিয়েছে, প্রশিক্ষণে পাঠিয়েছে। তাহলে রাষ্ট্রের যে অর্থ ব্যয় করে আমি একজনকে তৈরি করলাম, তাকে আমি রাষ্ট্রের কাজে লাগাতে পারলাম না, এই দায় কার তাহলে? এবং আপনাকে এই ফাঁকে আমি আরেকটা জিনিস বলে রাখি, বর্তমানে সকল স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমাদের যেহেতু কৃচ্ছ্রতা সাধনের নাম করে। মানে আমি একটা অদক্ষ প্রশাসন তৈরি করার স্টেপ আগেই নিলাম, যারা প্রশিক্ষিত হয়েছিল তাদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম। এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমার কোনো অফিসার, জুনিয়র অফিসাররা যদি এখন স্কলারশিপ ম্যানেজ করেও, অসেইট তো সরকার দেয়নি, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দেয়, জেডিএস বলেন জাপান গভর্নমেন্ট দেয়, বিভিন্ন দেশ স্কলারশিপ দেয়। সেই স্কলারশিপে কোনো জুনিয়র কর্মকর্তা যদি স্কলারশিপ ম্যানেজ করে বিদেশ পড়ার জন্য চেষ্টা করেন, সেখানেও খুঁজে নেওয়া হচ্ছে সে কি ফ্যাসিস্টের দোসর কিনা। তথাকথিত একটা জুনিয়র অফিসার যার চাকরি আরো 30 বছর অথবা 25 বছর থাকবে, সে নিজ উদ্যোগে একটা স্কলারশিপ ম্যানেজ করেও বিদেশ যেতে পারছে না। তার মানে আমি একটা প্রশাসন যন্ত্রকে ভঙ্গুর এবং দুর্বল করার যাবতীয় কর্মকাণ্ডে এখন সামিল হয়েছি। ফলে আমি বাংলাদেশের আসলে ভালো কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। করুণ এক কাহিনী শুনলাম আপনার কণ্ঠ থেকে প্রশাসন নিয়ে। এই যে কথায় কথায় রাতের ভোট বলা হয়, রাতের ভোট, কিংবা এমনকি এই যে ইউনূসের আমলে যে ভোট হলো, সেটা তো আগের দিনের ভোট, এটা দেশবাসী দেখেছে। 2008 সালের নির্বাচনটাকেও বিতর্কিত নির্বাচন বলা হয়। সেই নির্বাচনেও যারা ছিলেন, ওই সময় যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন ছিলেন, তিনি ইউনূসের উপদেষ্টা। এইটা কেন, এগুলো কেন বলা হচ্ছে? এর বাস্তবতা কি? আমরা বাস্তবতা কি দেখেছি? ধরুন আমি মেটিকুলাস ডিজাইনের যে সরকার আসলো, এটা তো আমাদের বক্তব্য না, ওনারাই নিজের মুখে স্বীকার করে বলেছেন তাদের এই সরকার একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এসেছে। তার মানে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রটা অনেক দিনের। এবং যারা বলেন যে 2008-এর নির্বাচনও নাকি স্বচ্ছ নয়, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কনস্পিরেসি করে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে একটি পার্শ্ববর্তী দেশের সহায়তা, এরকম অভিযোগটাই আসে। তাহলে 2008-এর নির্বাচনের সেটা তো সামরিক বাহিনীর ব্যাকআপের একটা সরকার, এটা সবাই জানে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, আমরা যেটাকে উত্তরপাড়া বলি, উত্তরপাড়ার ব্যাকিং এর একটা সরকার। এবং সেই সরকারের আপনারা জানেন গুরুত্বপূর্ণ পদে সবাই সামরিক আমলারা ছিল। আপনি দুর্নীতি দমন কমিশনের তখন যে চেয়ারম্যান ছিলেন, তিনিও রিটায়ার্ড সেনাপ্রধান ছিলেন 2008। আপনি পলিটিশিয়ানদেরকে ধরে নিয়ে চোখ বেঁধে দুর্নীতির কথা দিয়ে, আপনারা সেসব ভিডিও দেখেছেন কিভাবে নির্যাতন করে বিভিন্নভাবে তাদের মুখ দিয়ে বিভিন্ন কথা বলানো হয়েছে। এবং তখন যিনি একজন নির্বাচন কমিশনার ছিলেন, তিনি ব্রিগেডিয়ার সাখাওয়াত। তাহলে 2008-এর নির্বাচনও যদি সাজানো নির্বাচন হয়, তার দায় ব্রিগেডিয়ার সাখাওয়াতের অবশ্যই আছে। তিনি তো তাহলে এই বিগত যে মবস্টার সরকার, সেই সরকারের উপদেষ্টা হতে পারেন না। এই প্রশ্নগুলোর নিশ্চয়ই উত্তর যারা বলবেন তাদেরকে দিতে হবে। এবং 2018 নির্বাচন নিয়ে যে কথাবার্তা হচ্ছে, প্রথমত 2018 সালের নির্বাচনে যে রাতের ভোটের কথা বলা হয়, তার কোনো প্রমাণ কারো কাছে আছে কিনা? এখন তো ডিজিটাল যুগ, যে কেউ চাইলে, যে কেউ, প্রত্যেকেই একজন করে সাংবাদিক হয়ে যাচ্ছে। গলায় একটা কার্ড ঝুলিয়ে একটা মোবাইল নিলেই তিনি সাংবাদিক। তাহলে 2008-এর আমাদের কোনো ইনফরমেশন আছে কিনা? যদি থেকে থাকে তাহলে তার দায়ভার কার, সেটা বের করা হয়েছে কিনা? আজ পর্যন্ত কোনো একজন জেলা প্রশাসককে ডেকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল কিনা যে যাদেরকে আপনারা জানেন যে 18 নির্বাচনে যারা রিটার্নিং অফিসার ছিলেন জেলা প্রশাসক হিসাবে, আমার সহকর্মীদের 33 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এর আগেও করা হয়েছে। শুধুমাত্র 20তম ব্যাচ যাদেরকে আমরা বলি, তাদের 25 বছর পূর্তির কারণে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। তাদের কাউকে ডেকে জিজ্ঞেস করা হয়েছিল না, অথবা কোনো একটা ইনকোয়ারি কমিশন হয়েছিল কিনা যে আসলে কি হয়েছিল।
তাহলে আপনি কিভাবে বলছেন যে 2018 ভোট রক্তের ভোট? এবং আপনি যদি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ আপনি যদি একটু বিশ্লেষণ করে দেখেন, যারা জয়ী হয়েছে তাদের অপোনেন্ট আসলে কারা ছিল? অনেকে ভোটেই আসে নাই। আপনি যদি একজনের সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি সমান সমান না হয়, তাহলে তো ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে না। মির্জা ফখরুল তো ঠিকই পাশ করেছিলেন, উনি পরে শপথ নেননি, কিন্তু উনি কি ফেল করেছিলেন? তাহলে ওনার ওনার ইলেকশনে কেন উনি পাশ করলেন? তার মানে ওই সময়ে 18-র ইলেকশনটাকে বিএনপি ঠিকভাবে নেয়নি, অথবা বিরোধী যারা ছিলেন, আওয়ামী লীগের বিরোধী যারা ছিলেন, তারা ইলেকশনের মতো নেয়নি। তারাই একটা সাজানো, যেহেতু মেটিকুলাস ডিজাইন, 18-র নির্বাচন এবং আমাদের যে 24-এর নির্বাচন, এইটাকে তারা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবেই ওভাবে ঠেলে দিয়েছে যে এই নির্বাচনগুলোকে আমরা সুষ্ঠু হয়নি, এটা প্রমাণ করার জন্য যা যা করা দরকার সব করবো। এখন অবস্থা এমন হয়েছে, ওই নির্বাচন করবার দায়ে প্রধান নির্বাচন কমিশনাররাও এখন জেলে, অর্থাৎ যা কিছু হয়েছে সব বলির পাঠা। আচ্ছা, একটা বিষয় আসে যে আওয়ামী লীগ সরকারের সময় একটা অভিযোগ, বা এখনো অভিযোগটা করা হয় যে সরকার সামরিক বেসামরিক আমলা নির্ভর হয়ে পড়েছিল। আপনি প্রশাসনের ভেতরে থেকে কি দেখেছেন, আসলে কি আমলা নির্ভর হয়ে পড়েছিল? আপনার এই অভিযোগ যদি আমি একজন সাবেক আমলা হিসেবে বলি, তাহলে আমার জন্য প্রশ্নটা একটু বিব্রতকর। কিন্তু আমি সবসময় বলে থাকি, আমি যেহেতু এখন আমলা নই এবং আমাকে অনেকটা দলীয় পরিচয় দিয়ে আমাকে একটা পক্ষে ঠেলে দেওয়া হয়েছে। আপনার এই অভিযোগের সত্যতা তো অবশ্যই আছে। প্রশাসনকে আমলা নির্ভর করে ফেলা হয়েছে মূলত করোনাকালীন সময় থেকেই। আমি আমি প্রশাসনে থাকার সময়ও বলেছি বিভিন্ন আনঅফিসিয়াল ফোরামে, যেদিন থেকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি কথা বলেছেন জেলায়, আপনারা দেখেছেন মাঝখানে জেলা প্রশাসক বসে আছেন, অথচ আমার অনেক ডেডিকেটেড আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তার পাশে বসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন। আমি সেদিনই বলেছিলাম যে প্রশাসন অথবা এই সরকারকে অথবা মাননীয় প্রধানমন্ত্রীকে দল থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রচেষ্টা এটা। মাননীয় প্রধানমন্ত্রী, এবং আপনি জানেন যে জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক সচিবদেরকে। এই দায়িত্ব হয়তো কোঅর্ডিনেশনের জন্য হতে পারত, কিন্তু করোনার সময়ে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর যে সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগটা আসলে দলীয় লোকজনকে দিলে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এই আপনার যে অভিযোগ, সেই অভিযোগের দায়ভার নিতে হতো না। এবং আপনি জানেন যে করোনার সময়ে এসএসএফ এর এত পরিমাণ বাড়াবাড়ি ছিল। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছি। আপনি যদি দেশের প্রটোকলে চিন্তা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু মন্ত্রিসভার 2 নাম্বার 3 নাম্বার সদস্যদের একজন। তাকেও মাননীয় প্রধানমন্ত্রীর একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য এসএসএফ এর সিগন্যালের জন্য বসে থাকতে হতো। আমরা কিন্তু ভিতরে থেকে এটা প্রতিবাদ করেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো সময় দেখা করতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এটাই তো নিয়ম হওয়া উচিত। কিন্তু এটাকে টেনে নিয়ে অনেক লম্বা সময় ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে দল থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, এবং এইটা দলীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করেছে। ফলে আপনার অভিযোগের কিছুটা সত্যতা আছে। আমরা এতক্ষণ যে আলাপ করলাম বর্তমান প্রশাসন নিয়ে, এই প্রশাসন ব্যবস্থা যেভাবে চলছে, আপনার কথায় এটি বেরিয়ে এলো যে এই প্রশাসন দিয়ে বাংলাদেশের আসলে ভবিষ্যৎ অন্ধকার। এতে করে প্রশাসনের যে একটা চেইন অফ কমান্ড বা একটা মালা গাঁথার ব্যাপার ছিল, এগুলো কি আসলে ভেঙে পড়ছে? ধীরে ধীরে কি ভেঙে পড়ে গেল? অলরেডি কি পড়ে গেছে? আপনার কি মনে হয়? প্রশাসন তো ভেঙে পড়েছে, এটা আমি শুরুতেই বলেছি। একটা ব্যর্থ রাষ্ট্রের প্রশাসন যন্ত্র আসলে কাজ করে না। আমি আবারও বলি, বিগত 18 বছরের যে অভিযোগ আওয়ামী লীগকে বলছে দলীয়করণের অথবা যেভাবে হোক, আওয়ামী লীগের এই সময়েই প্রশাসন সবচেয়ে শক্তিশালী প্রশাসন ছিল। আমি আবারও বলছি, প্রশিক্ষণ, বিদেশে পড়াশোনা, এক্সপোজার সবকিছুই ছিল।
ইভেন আমি যদি উদাহরণ দিয়েও বলি, ধরেন গাজীপুরের যে সাবেক জেলা প্রশাসক এই সরকারের আমলে, যিনি এখন এই সরকারের বা বিএনপি পন্থী আমলা হিসাবে খুব প্রচার করেন, সাবেক জেলা প্রশাসক যিনি ছিলেন নুরুল করিম ভূঁইয়া, উনি কিন্তু কেরানীগঞ্জের ইউনো ছিলেন আওয়ামী লীগের সময়। তার দলীয় বিবেচনা কিন্তু আওয়ামী লীগ করেনি, এবং তিনি কিন্তু সস্ত্রীক বিদেশে গিয়েছেন পড়াশোনা করার জন্য, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন। তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ আসলে সত্য নয়। আপনি এখন যারা জেলা প্রশাসক আছেন অথবা অন্যান্য কাজ করছেন, তাদের অনেককেই পাবেন যারা আওয়ামী লীগের সময়ে বিদেশে পড়াশোনা করে এসেছে, কিন্তু তারাই এসে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে লোকজনকে চাকরিচ্যুত করেছে। আমাদের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এতটাই দক্ষ হয়ে উঠেছিল, আপনি বাংলাদেশে মেট্রো রেল হবে এটা কখনো চিন্তা করেছেন? নিজের অর্থায়নে আমাদের পদ্মা সেতু হবে এটা চিন্তা করেছেন? এটা কিন্তু আমলাদের দ্বারাই সম্ভব হয়েছে, এবং শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। এই আমলাতন্ত্রকে আপনি আমাদের এই যে বাজেট দিয়েছে, বাজেটে কোনো লক্ষ্য আছে আমাদের? এই যে জ্বালানি ক্রাইসিস হচ্ছে, বাংলাদেশে মানুষ ভুলে গিয়েছিল বাংলাদেশে লোডশেডিং হতো কিনা। আমরা তো সেই আবার অন্ধকার যুগে ফেরত যাচ্ছি। আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টে সরকারকে অনেক কিছু নিতে হয়, যেখানে হয়তো আপনি অনেক নিয়ম কানুন মানতে পারবেন না। আপনার বিদ্যুৎকে আমরা যেভাবে ট্যাকেল দিয়েছিলাম, আমাদের কিন্তু একটা জ্বালানি মন্ত্রণালয়ের একটা প্ল্যান ছিল, একটা কিভাবে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিবে। যারা বলে যে বিদ্যুৎ নিয়ে আওয়ামী লীগ 18 বছরে কিছু করেনি, রূপপুর পারমাণবিক কেন্দ্র কি এমনি এমনি হয়েছে? এটা একটা ভিশন থাকতে হবে না রূপপুর পারমাণবিক কেন্দ্রের? এই স্বপ্ন তো বাংলাদেশের মানুষকে দেখিয়েছে শেখ হাসিনা। এই স্বপ্ন আর কেউ দেখায়নি আমাদেরকে, যে আমাদের একটা দেশে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে। পদ্মা সেতুতে উঠলে সেতু ভেঙে পড়বে, এরকম বক্তব্য তো সাবেক প্রধানমন্ত্রীও দিয়েছেন। মেট্রো রেল বাংলাদেশে হবে এটা কেউ চিন্তা করেনি। আপনি ঢাকা শহরে যে পরিমাণ, যে আমাদের যে মানে যানজট নিরসনে যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং আপনাকে বলে রাখি, আপনি জানেন যে সিগন্যাল জ্বলছে আপনার গুলশান এবং কয়েকটা জায়গায় অটোমেটেড সিগন্যাল। এটা শুরু আমরা করেছিলাম, আমি সেই কমিটির সদস্য সচিব ছিলাম। ফলে আপনি বাংলাদেশে আমলাতন্ত্রকে যেভাবে নষ্ট করে দিয়েছেন, এই আমলাতন্ত্র আর কখনোই ঠিক হবে না। কারণ একেবারেই বিভাজন তৈরি করে দিয়েছে আমলাতন্ত্রে। এবং আমাকে চাকরিচ্যুত করেছে তো আমারই এক সহকর্মী। আমি প্রশাসন একাডেমিতে মাঝে মাঝে আমাদের যারা জুনিয়র সহকর্মী তাদের ট্রেনিং এর সময় আমি যেতাম, এবং আমি মজা করে বলতাম যে আপনার সবচেয়ে বড় শত্রু কে বলতে পারবেন? সবাই সবার মুখের দিকে তাকাতো। আমি বলতাম আপনার সবচেয়ে বড় শত্রু আপনার পাশের চেয়ারে বসে আছে, সে আপনার সবচেয়ে বড় বন্ধু এবং সে আপনার সবচেয়ে বড় শত্রু। তো আমার শত্রু তো আমার বন্ধুরা, এবং 5ই আগস্ট সেটা আমাকে চিনিয়ে দিয়েছে। এই বিভাজন থেকে বের হওয়ার আর কোনো উপায় নাই। এবং আমলাতন্ত্রকে ধ্বংস করার জন্য আপনি দেখেন যে কিছুদিন আগে পত্রিকায় নিউজ হয়েছে যে কর্পোরেশন গুলার চেয়ারম্যান যাদেরকে বানানো হয়েছে তারা প্রত্যেকে রাজনৈতিক দলের নেতা। একটা কর্পোরেশনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ছাড়া অথবা সেই সেক্টরে কাজ করা লোক ছাড়া সে তো ওই কর্পোরেশনের কিছুই বুঝবে না। এবং আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন এমন একজনকে, যাকে রিপ্লেস করেছেন তার সমতুল্য একজন তো হতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে দায়িত্ব, এটা কখনোই একজন ব্যবসায়ী বুঝবে না। আপনি তো আসলে দেশের অর্থনৈতিক সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সেটা করছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী যারা উপদেষ্টা বা বিশেষ সহকারী নিয়োগ হচ্ছে, আপনি
প্রোফাইল খুলে ভালো করে দেখতে পারেন, তাদের দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে না। এবং এটা পরিকল্পিত, বাংলাদেশকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সেটাই হবে। টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে পিছনে নিয়ে যাও, সেই স্লোগানেই আমরা আছি। দুঃখজনক, একদম দুঃখজনক। আপনি শুরুর দিকেই বলছিলেন যে 96 15ই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের পরে আমলারা দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জাতির বৃহত্তর স্বার্থে রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। আজকে যে আপনি চারিদিকে অচলাবস্থার কথা বললেন, ভয়াবহ বিপর্যয়ের কথা বললেন, আমলাতন্ত্র একটি দেশের প্রাণ, আমলাতন্ত্র দেশকে এগিয়ে নিয়ে যায়, আজকে কি কোনো বিস্ফোরণ ঘটবে? আমলাতন্ত্র থেকে কি কোনো মানুষ তো হতাশ হয়ে যাচ্ছে, আমলারাও হতাশ হয়ে যাচ্ছেন। আপনাদের যারা সহকর্মী আছেন, যারা এখনো চাকরিতে আছেন, এখান থেকে কি কোনো একটা বিস্ফোরণ ঘটতে পারে? আমলাতন্ত্রে আসলে কখনো বিস্ফোরণ ঘটে না। আমলাতন্ত্রের কাজ হচ্ছে পেছন থেকে কাজ করা, এবং আমলাতন্ত্র সেভাবেই, আপনি যদি 96 জনতা মঞ্চের একটা অভিযোগ বলেন, জনতার মঞ্চে কিন্তু সব আমলারাই এসেছিল, কিন্তু তার আগে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল। আমলারা বেরিয়ে আসবেন। আপনার কি মনে হচ্ছে এই যে আপনার 5ই আগস্টের যে আপনাদের তথাকথিত কি যেন বলে, জুলাই বিপ্লব অথবা যাই বলে, এইটা তো একটা মব কালচার ছিল। আপনি জ্বালাও পোড়াও, এগুলো তো মব কালচার। এই মব কালচারের সময় আমলাতন্ত্র কি কারো নেতৃত্বে বের হয়ে এসেছিল? আসেনি। কিন্তু 96 সালে কিন্তু তারা একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। ফলে আমলাতন্ত্র হচ্ছে লাস্ট রিসোর্ট সরকারের জন্য। আমার অনেক সহকর্মীদের সাথে কথা হয়, বিশেষ করে জুনিয়র সহকর্মীদের সাথে। তারা যে পরিমাণ নির্যাতনের শিকার এখন চাকরির ক্ষেত্রে, কারণ হচ্ছে 18 বছরে আপনি, আমার যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর প্রতি যে আনুগত্য ছিল, সেই আনুগত্যের কারণেই এখন তারা শত্রু। এই সরকারের শত্রু শুধুমাত্র এই আমলাতন্ত্রের যারা আমার জুনিয়র সহকর্মী, তারা 3টা বিষয়, রাষ্ট্র, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু, এদের প্রতি তাদের আনুগত্যের কারণে তারা এখন শত্রুতে পরিণত হয়েছে। এবং বাংলাদেশের জনগণ এখন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না, ঠিকমতো খেতে পাচ্ছে না, এবং রাস্তায় চলাফেরা করতে পারছে না। আমি একটা বিষয় কাউকে বলতে শুনি না, এটা খুবই দৃঢ়তার সাথে বলা উচিত। বাংলাদেশে গত 18 বছরে রাত 12টা 1টার সময় রাস্তা দিয়ে হেঁটে চলার সময় কেউ অনিরাপদ বোধ করেনি। এখন রাত 10টার পরে আপনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। মানুষ নিজের নিরাপত্তা চায়, ঠিক মতো 3 বেলা খেতে চায়, এবং ঘরে বিদ্যুৎও চায়। এখন এর কোনোটাই বাংলাদেশে নেই। ফলে মানুষ ফুঁসে উঠবে, এবং আমার যে নির্যাতিত সহকর্মী, জুনিয়র সহকর্মীরা আসছে, তারা ওই নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। কারণ আমরা 18 বছর আওয়ামী লীগের যে সময়কাল, এই সময়কালে যে প্রশিক্ষণ দিয়েছি, সেই প্রশিক্ষণে আমার সহকর্মীদেরকে এবং আমলাদেরকে মানুষের পাশে দাঁড়িয়ে জনতার সেবক হওয়ার জন্য স্লোগান শিখিয়েছি। এই আমলাতন্ত্র যদি জনতার সেবক হয় এবং তারা যদি সেটা তাদের মননে এবং মেধায় নেয়, তাহলে তারা জনগণের পাশে দাঁড়াবে, এবং এই জনগণের পাশে দাঁড়ানোর জন্য যদি বিস্ফোরণ হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আমরা শুধু এতক্ষণ একটা এগিয়ে যাওয়া বাংলাদেশ, আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি আপনার কথা শুনে। যে বাংলাদেশে আমরা ছিলাম, সেই বাংলাদেশে, টেক ব্যাক বাংলাদেশে চলে গেছে। আমরা কি কোনো আশার কথা শুনিয়ে, আমাদের দর্শকদের আশার কথা শুনিয়ে আমরা কি অনুষ্ঠানটা শেষ করতে পারি? আপনি কি কোনো আশার কথা শোনাতে পারেন? আশার কথা তো আমি সবসময় শুনি। আপনি আসার কথা, বাংলাদেশের যে রিক্সা চালক 15ই আগস্টে 32 নম্বরের পাশে দাঁড়িয়ে বলে, আমি তো একটু বঙ্গবন্ধুকে দেখতে এসেছি। এই জনগণ যতদিন আবার সোচ্চার হবে, যেদিন আবার সোচ্চার হবে, সেদিন বাংলাদেশ আবার আশার আলো
দেখবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আপনারা জানেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে 15 আগস্ট 1975 সালে। দ্বিতীয়বার যতবার আওয়ামী লীগের অ্যান্টি আওয়ামী লীগ বা অ্যান্টি স্বাধীনতা যাদেরকে বলি, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসেছে, ততবার তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ততবার তারা মুজিববাদের বিরুদ্ধে বলেছে। কিন্তু বঙ্গবন্ধু মুজিববাদ, বঙ্গবন্ধুকে 5ই আগস্ট বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে। আবার 15 বছর পরে দেখবেন যে তারা আবার মুজিববাদকে ধ্বংস করার স্লোগান তুলবে, আবার বঙ্গবন্ধুকে হত্যা করার স্লোগান তুলবে। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অভিন্ন। বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়া যাবে, কিন্তু মানুষের মনের ভিতরে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বা মূর্তি তৈরি হয়েছে সেটাকে ভেঙে দেওয়া যাবে না। এবং বাঙালি মানেই, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বাংলাদেশ আবার এগিয়ে যাবে, সেটা কবে হবে আমরা হয়তো জানি না, কিন্তু বাংলাদেশ সোনার বাংলা হবেই। এই আশাবাদ রেখেই বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে, আবারও জেগে উঠবে, আবারও এগিয়ে যাওয়া বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল হওয়ার সেই বাংলাদেশের দিকে যাবে। কবে যাব আমরা এই মুহূর্তে বাংলাদেশে বসে আসলে বলতে পারছি না, কারণ চারিদিকে ধ্বংসস্তূপ। আমরা নিশ্চয়ই আশা জাগিয়ে রেখে বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদেরকে প্রশাসন নিয়ে, বাংলাদেশ নিয়ে তথ্য সমৃদ্ধ করলেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ সাজ্জাদ। আমি আবারও বলছি, আমরা আসলেই বাংলাদেশকে উন্নয়নের বাংলাদেশ এবং এমার্জিং টাইগার বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা দেখতে চাই না বাংলাদেশের মানুষ বিদ্যুতের অভাবে, গ্যাসের অভাবে দিনাতিপাত করছে, এবং উন্নয়নের যে রোল মডেল বাংলাদেশ ছিল সেই রোল মডেল আবার হবে। আমি দৃঢ়ভাবে আশাবাদী, এবং সেই বাংলাদেশ নতুন প্রজন্মের হাত দিয়েই হবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী অন্তরালের আলাপে আবারও আপনাদের সামনে আসবার আশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।